CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শ্রীভূমি থেকে শিলচর আসার পথে অ্যাম্বুলেন্সে অক্সিজেনের অভাবে এক ৮ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য, আটক চালক। রাস্তার দখল উচ্ছেদ, আবর্জনা নিষ্পত্তি ও যানজট নিরসনে শিলচর পৌর নিগমের অভিযান। শ্রীভূমি শহরের লঙ্গাই রোড ডিআইসি সংলগ্ন এলাকায় ফের ভয়াবহ দুর্ঘটনা, বাইকের ধাক্কায় পথচারী আহত। সারা আসামে সরকারি হাসপাতালের অস্থায়ী কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্ণা কর্মসূচি। কাছাড়ের কাটিগড়ায় ঐতিহ্যবাহী বরাক ভ্যালি করম মহোৎসব পালিত। এখন আসছি বিস্তারিত সংবাদে। শ্রীভূমি থেকে শিলচর আসার পথে অ্যাম্বুলেন্সে অক্সিজেনের অভাবে এক ৮ মাসের শিশুর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় অ্যাম্বুলেন্স সহ চালককে আটক করেছে পুলিশ। ঘটনার বিবরণে জানা গেছে, অ্যাম্বুলেন্সে অক্সিজেনের অভাবে পথমধ্যে শিশুটি মৃত্যুমুখে পতিত হয়। জানা যায়, প্রচণ্ড জ্বর হওয়ায় বৃহস্পতিবার শিশুটির পরিবারবর্গরা শিশুটিকে শ্রীভূমি সরকারি হাসপাতালে নিয়ে আসেন। যেহেতু ৮ মাসের শিশু, তাই হঠাৎ শারীরিক অবস্থার অবনতি ঘটলে চিকিৎসক শিলচর মেডিকেল হাসপাতালে প্রেরণ করার পরামর্শ দেন শিশুটির পরিবারবর্গদের। দুর্ভাগ্যক্রমে শ্রীভূমি সরকারি হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় বেসরকারি অ্যাম্বুলেন্স দিয়ে শিশুটিকে শিলচরে নিয়ে যাওয়ার পথে শ্রীভূমির বাগরখাল এলাকায় প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভূত হয় শিশুটির। কিন্তু বেসরকারি অ্যাম্বুলেন্সে পর্যাপ্ত অক্সিজেন না থাকায় একসময় শিশুটি মৃত্যুর মুখে ঢলে পড়ে, এমনটা অভিযোগ শিশুটির পরিবারবর্গের। ঘটনার খবর পেয়ে পুলিশ অচিরে গিয়ে অ্যাম্বুলেন্স বাজেয়াপ্ত সহ চালককে আটক করে থানায় নিয়ে আসেন। মরণোত্তর পরীক্ষার জন্য শিশুটির মৃতদেহ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। শিলচরের নাগরিক জীবনকে পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও আধুনিক শহরের কাঠামোয় গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার শিলচর পৌর নিগমের নবনিযুক্ত আয়ুক্ত সৃষ্টি সিং আইএএস মাঠে নেমে পড়লেন সরেজমিন পরিদর্শনে। নিগমের প্রয়োগকারী শাখা ও আইইসি টিমকে সঙ্গে নিয়ে তিনি শহরের বিভিন্ন ব্যস্ততম এলাকা ঘুরে দেখেন এবং সমস্যার উৎস খুঁজে বের করে তাৎক্ষণিক নির্দেশ দেন সমাধানের জন্য। এই পরিদর্শনের অন্তর্ভুক্ত ছিল ক্যাপিটাল পয়েন্ট, জানিগঞ্জ রোড, সেন্ট্রাল রোড, সোনাই রোড, রাঙ্গির খাল, বিলপার, শিলংপট্টি, এসবিআই নিউ শিলচর ব্রাঞ্চ এবং চিরুকান্দির এনএন দত্ত রোড, যেখানে প্রতিদিনই বিপুল যানজট, আবর্জনা জমা এবং ফুটপাত দখল শহরের মানুষকে নাজেহাল করে তুলছে। আয়ুক্ত প্রত্যেক স্থানে গিয়ে নিজে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন। দুর্ঘটনা কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে কিনা শ্রীভূমি শহরের লঙ্গাই রোড ডিআইসি সংলগ্ন এলাকা, এমনটাই যেন সবার মুখে চর্চিত হচ্ছে। দুর্ঘটনা কেন্দ্রস্থল এলাকায় স্পিড ব্রেকার বসানোর দাবি উত্থাপন করে স্থানীয় লোকেরা। যেহেতু বৃহস্পতিবার ফের সড়ক দুর্ঘটনা সংঘটিত হলো ওই এলাকায়। দ্রুতগতিতে ছুটে আসা বাইক আরোহী পথচারীকে ধাক্কা মারে। আচমকা ধাক্কায় পথচারী আঘাতপ্রাপ্ত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে গেলে স্থানীয়রা পুলিশের হাতে সমঝিয়ে দেয় দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীকে। সাংবাদিকরা বাইক আরোহীকে জিজ্ঞেস করলে সে জানায় আত্মীয়ের বাড়িতে আসছিল, তবে বাইকের নথিপত্র বা অনুজ্ঞাপত্র ছিল না বলে জানায় সে। আটক বাইক আরোহীকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে স্থানীয়রা পুলিশের কাছে অনুরোধ করেন। তবে দুর্ঘটনাস্থলে বহুদিন ধরে স্পিড ব্রেকারের দাবি জানিয়ে আসলেও তা বাস্তবায়িত না হয় আক্ষেপ প্রকাশ করেন। লাইসেন্স আছে না গাড়ি? হ্যাঁ,
তোমার আছে নি লাইসেন্স? কিতার নাম তোমার? কিতার নাম তোমার? কিতার নাম ভাই? কিতার নাম তোমার? বাবার নাম কিতা? কোন জায়গাতে তোমার? কোন জায়গাতে আইছিলা তুমি? তো ভালো আছে মাইয়া হঠাৎ করে বাইরে সারিয়া মানে চুপ হয়েছে খাও আর এখানে একটু মানে ওরকম হেকিটা রং সাইডে আছে। আপনি কিটা করছেন? আপনি কি চৌকি সারি আমার কইল যে না তার বাইকের পিছনে চাকা এখন নিয়ে গেছে ফালিশ হয়ে গেছে, ওটার লাগিয়ে সারি আমি আর কিছু করতে পারছি সামলাইতে পারছি না। আমরা বাইরে একদম ঘোরাতে দেখতেছি রাইডিং করি না ডিএসি অফিসের সম্মুখে, ঠিক আছে। তো এখানেও আজকে থেকে প্রায় 15-20 দিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেম বাইক আর স্কুটিয়ে একজন মারাও গেছে, এরপরেও আরও 3টে হয়েছে। আজকে 10-15 মিনিট আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যাই হোক কেউ মারা গেছে না, কিন্তু এটা লইয়া 2-3বার পুলিশ প্রশাসনের কাছেও কোয়া হয়েছে বা ডিসি অফিসেও কোয়া হয়েছে, কিন্তু কেউ কোনো নজর দেন না এটার উপরে। আমরা এখানে চাইছিলাম একটা স্পিড ব্রেকারের ব্যবস্থা করতে, এটাও কিছু করা ওর না, যার কারণে 2 দিন পর অ্যাক্সিডেন্ট ওর। আজকে 5 নম্বর অ্যাক্সিডেন্ট। তো এখন আপনারা একটা ব্যবস্থা নেই, আর আমরাও যতটুকু পারি ব্যবস্থা নিব, নজর রাখি। ছেলেটা কোন জায়গায় জানাবে? ছেলেটা তো কইছে তার বাড়ি হইল গিয়া কর্ণমূল, আর যে বাইকটা আইয়া ধাক্কা মারছে এটা বাইরে কোন জায়গা ছিল যেহেতু গিয়ে আসিল, আমরা আটকাইয়া রাখছি। আমরা পুলিশ প্রশাসনের খবর করছি, ওয়ার্ড কমিশনারও কইছি, হওয়ার পরে তাই পুলিশকে ফোন করছেন, পুলিশ আইছে, আইয়া এখন তারা যে বাইকের কাগজও নাই, লাইসেন্সও নাই। আমরা প্রথম কইছে তার লাইসেন্স আছে, ট্রাক চালায়, এরপরে দেখা যাচ্ছে তার লাইসেন্সও নাই, কাগজও নাই। এরকম যদি কাগজবিহীন গাড়ি চলাফেরা করে, অ্যাক্সিডেন্ট খেয়ে কারে মারিয়া যাইব, এটা তো ধরতে পারতো না। তো যার কারণে এইটার একটা বড় পদক্ষেপ নেওয়া দরকার, যে বাইকের কাগজ আছে কিনা একটু পালা করে চেক করা হয়েছে, হেলমেট থাকতো, থাকতো, এটা তো কিছুই থাকে না। এই জায়গাটার মধ্যে 2 দিন পরে পরেই হওয়ার অ্যাক্সিডেন্ট, এটার একটা পালা একটা কিছু করা দরকার। গুয়াহাটিতে 3 সেপ্টেম্বর থেকে আসামের বিভিন্ন জেলা থেকে সরকারি হাসপাতালের অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা অনির্দিষ্টকালের জন্য ধর্ণা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। আমি বহু কষ্ট করি, আমি জীবন নির্বাহ করা মানুষ, গতিকে আমি ভূমিপুত্র সকলে কোনো ক্ষেত্ৰত আমি পিছ পৰি থকা মানুহ নহয়। কাৰো দম সহকালে ভয় নকৰো, কোনোবাই ভয় খালে ভয় নকৰো। আমাৰ লক্ষ্য উদ্দেশ্য যে এটাই, আমাক বহুত ঠগিলে চৰকাৰখনে, বহুত ঠগিলে। এতিয়া আমি কাছাড় জেলা থেকে 50 জন, হাইলাকান্দি জেলা থেকে 40 জন এবং করিমগঞ্জ জেলা থেকে বহু স্বাস্থ্যকর্মী ইতিমধ্যে গুয়াহাটিতে উপস্থিত হয়েছে। জানা গেছে এই ধর্ণা কর্মসূচি আগামী 5 সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে। উল্লেখ্য, বহু বছর ধরে অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা সরকারি হাসপাতালে দিন-রাত কাজ করে আসছেন, কিন্তু ন্যায্য বেতন ও স্থায়ী নিয়োগের দাবিতে তারা বারবার গণমাধ্যম ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে আবেদন জানালেও সরকারের পক্ষ থেকে কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। আমার
কাছাড় জেলার কাটিগড়ার গুমরা বাগান ফুটবল ময়দানে ধুমধামের সঙ্গে পালিত হল আদিবাসী চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী বরাক ভ্যালি করম মহোৎসব। সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থা ও প্রায় 21টি চা বাগান পঞ্চায়েতের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে কয়েক হাজার মানুষ সমবেত হন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি কাছাড় জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পাল। এছাড়াও বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ, মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস, নিরাপদ দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন মন্ত্রী কৌশিক রায়ের পক্ষ থেকে জেলা সহ সভাপতি বিপ্লব কান্তি পাল উৎসব কমিটির হাতে উপহারও তুলে দেন। ছোটবেলা থেকে আমি করম উৎসবের সঙ্গে জড়িত, যেহেতু আমার জন্ম বাগানে, আমরা বাগানে থাকা সুবাদে এই করম উৎসবকে আমরা বিশেষ একটা উৎসব হিসেবে পালন করে এসেছি বাগানে আগের ছোট থেকেই। আজকের দিনে করম উৎসব একটা বিরাট আকার ধারণ করেছে, একটা মহোৎসবে পরিণত হয়েছে এবং আমাদের দলের পরিচালিত সরকার মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় এই উৎসবকে আরেক নতুন মাত্রা দিয়েছেন। সর্বভারতীয় স্তরে এই উৎসবের পরিচিতি দিয়েছেন। করম উৎসবকে, করম পূজার দিনকে উনি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করেছেন। এটা তাহার একটা মহৎ কাজের একটি নিদর্শন। সেই সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রী বরাক উপত্যকার কৌশিক রায় মহাশয়, উনিও আজকে এই উৎসবে উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু বিটিআর এর নির্বাচনে উনি ব্যস্ত থাকার ফলে আমার মারফতে কমিটির একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং ওনাদের এই প্রোগ্রাম পরিচালনার জন্য ওনার তরফ থেকে একটি উপহার উনি আমার মাধ্যমে ওদেরকে দিয়েছেন। করম উৎসবের তরফ থেকে আমরা মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দুজনকেই আমরা অভিনন্দন জানাচ্ছি। আজ শিলচর বঙ্গভবনে সারস্বত ও আজকের প্রজন্ম থিয়েটারের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সাংবাদিক সম্মেলনে সারস্বতের সভাপতি পার্থরঞ্জন চক্রবর্তী ও আজকের প্রজন্মের সভাপতি সায়ন বিশ্বাস ও অন্যান্য কলাকৌশলীরা উপস্থিত ছিলেন। আগামী শনিবার ও রবিবার শিলচর বঙ্গভবনে দুদিনের নাট্য উৎসব নাট্য শরৎ অনুষ্ঠিত হবে। আজকের প্রজন্মের সভাপতি সায়ন বিশ্বাস সাংবাদিক সম্মেলনে বলেন, এরই মধ্যে পার্থকাকু এবং আমাদের শান্তনুদা থেকে জেনে গেছেন 6 অর্থাৎ শনিবার প্রথম দিন রয়েছে 2টি প্রযোজনা। প্রথম নাটক নাট্যভূমি পরিবেশন করবে অনুকূল অতঃপর। এই নাটকের মূল গল্প সত্যজিৎ রায় এবং সেই গল্প অবলম্বনে নাট্যরূপ দিয়েছেন সঞ্জয় কর মহাশয় এবং নির্দেশনায় রয়েছেন চন্দ্রস্নাত কর। এবং পরের দিন নাট্যভূমি আরও একটি শ্রুতি নাটক পরিবেশন করবেন রক্তকরবী অবলম্বনে, রক্তকরবীর অংশবিশেষ। সেটা হবে 20 মিনিটের একটি প্রযোজনা এবং সেই সঙ্গে বিবর্তন থিয়েটারের নৌকাডুবি। আর প্রথম দিন দ্বিতীয় নাটক যেটা হবে সেটা হলো চাবি অফিসার। তো আমরা আপনাদের এটা জানাতে চাই সংবাদ মাধ্যমে যে এরই মধ্যে 18 জনের দল আসবেন বলে কথা হয়েছে। সঞ্জয়দার 18 জনের দল আগামী শনিবার এসে পৌঁছবেন। এর মধ্যে কয়েকজন আগামীকালকে এসে যাচ্ছেন এবং আমরা একটি দারুণ নাট্য উৎসব শহরবাসীকে উপহার দিতে পারব সে বিষয়ে প্রত্যয়ী।
প্রথম দিনই যে দুটো প্রযোজনা রয়েছে দুটোই বড় টিম প্রযোজনা। ওদের দলে যেরকম 18 জন রয়েছে, আমাদের আজকের প্রজন্ম থিয়েটারের দলে সাকুল্যে 25 জনের মতো, মানে 18 আর 25 আপনারা বুঝতেই পারছেন 43-এর মতন শিল্পী একই দিন মঞ্চে পারফর্ম করবেন বা মঞ্চের আশেপাশে থাকবেন। তো একটা বড় নাট্য উৎসব হতে চলেছে। আমরা চেষ্টা করেছি এই শহরের ঐতিহ্যকে বজায় রেখে, এই শহরের নাট্য লিগেসিকে ধরে রেখে একটা ভালো কিছু আয়োজনের আপনাদের তাতে সহযোগিতা চাই। প্রতিদিন নাট্য সন্ধ্যা শুরু হবে 6টায়। এখন 6টায় সন্ধ্যা নেমে আসে। যেহেতু দুটো প্রযোজনা, আমাদের ইচ্ছে যে আমরা 9টার মধ্যে শেষ করব। তো সেই হেতু আমরা সন্ধেবেলা ঠিক 6টায় আমাদের নাট্য অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠান বলতে বিশেষ কিছু আলাদা নেই, ছোট্ট খাটো মিনিট 5-এর হয়তো একটা উদ্বোধনী পর্ব থাকবে এবং সেই উদ্বোধনী পর্বে আমরা নাট্যজনদেরই মূলত সামিল করার চেষ্টা করছি এবং তারপর আমরা সরাসরি নাটকে প্রবেশ করব। এবং যারাই আমাদের এই আয়োজনের সহায় সহযোগিতা করেছেন, স্পন্সর করেছেন, প্রত্যেককে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাইছি আপনাদের মাধ্যমে। শুক্র এবং শনিবার শিলচর বঙ্গভবনে দুদিনের নাট্য উৎসব আয়োজনে সারস্বত এবং আজকের প্রজন্ম থিয়েটার শিলচর। দুদিনের এই নাট্য উৎসবে শিলচরের আজকের প্রজন্ম থিয়েটার এবং হাইলাকান্দির বিবর্তন থিয়েটার তাদের নাট্য পরিবেশনা মঞ্চায়ন করবে এবং সেই সঙ্গে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে ত্রিপুরা আগরতলার বিখ্যাত দল নাট্যভূমি। নাট্যভূমির সঞ্জয়কর মহাশয় বিশেষ ভূমিকায় অভিনয় করবেন। আপনারা সবাই আসবেন, এই অনুরোধ রইল আমাদের যুগ্ম আয়োজকদের পক্ষ থেকে। আপনারা সবাই আসবেন। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। গঙ্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নিজের ক্ষমতা প্রদর্শন করে বারবার বিভিন্ন অপকৌশল প্রয়োগ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এলাকার জনসাধারণকে অন্ধকারে রাখার মূল চাই নাসির উদ্দিনকে রাঙ্গিরখাড়ি থানার পুলিশ বুধবার গ্রেফতার করে পরে বৃহস্পতিবার তাকে পিআর বন্ডে ছেড়ে দেওয়া হয়। বিশেষ সূত্রে জানা গেছে নাসির উদ্দিনের বাড়ির পাশ দিয়ে গিয়েছে গঙ্গাপুর জিপির বৈদ্যুতিক লাইন। নাসির উদ্দিন ও তার পরিবার প্রায়ই গাছ কেটে বাঁশ কেটে ফেলে দেয় লাইনের উপর। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে এলাকার মানুষ অন্ধকারে নরক যন্ত্রণা অনুভব করেন। বুধবার অনুরূপ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে তারা সমাজসেবী মিঠুন নাথকে বিষয়টি জানান। মিঠুন নাথ তাদেরকে মেহেরপুর আসাম শক্তি বিতরণ কোম্পানির আধিকারিক এর নজরে জানানোর জন্য বলেন। আসাম শক্তি বিতরণ কোম্পানির আধিকারিক তাদের কার্যালয় থেকে লোক পাঠান লাইন মেরামত করার জন্য।
সে সময় নাসিরউদ্দিন দলবল নিয়ে কাজ করতে বাধা সৃষ্টি করে। ফলে এলাকার জনসাধারণ বাধ্য হয়ে আইনে শরণাপন্ন হন। তারা রাঙ্গেরখাড়ি থানায় নাসিরউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এদিকে সমাজসেবী মিঠুন নাথ থানার আধিকারিকের সঙ্গে কথা বলেন ও অভিযোগকারীকে গ্রেফতার করতে বলেন। এজাহার প্রদানের ঘণ্টাখানেকের মধ্যে অভিযুক্ত নাসিরউদ্দিনকে গ্রেফতার করেন। আজকে আমার কাছে সন্ধ্যার সময় হঠাৎ করে গঙ্গাপুর থেকে ফোন আসলো যে ওদের এখানে সকাল থেকে কারেন্ট নেই। তো আমি যখন কারেন্টের কারণটা জানতে পারলাম তখন ওরা বলল যে এইখানের মধ্যে নাসিরউদ্দিন বলে একজন লোক আছে, ও বারবার এই যে কারেন্টের তার আছে এটার উপরে বাঁশ ফেলে দেয়। বাঁশ ফেলার পর কারেন্টের লাইন শর্ট হয়ে যায় এবং পুরা গঙ্গাপুর এখানে প্রায় 1200 পরিবার থাকে, মানে লগভগ পপুলেশন আছে প্রায় 5 থেকে 6,000 পরিবার পপুলেশন আছে, 1200 পরিবারের মতো। ওরা দুদিন পর পর এরকম ধরনের হ্যারাসমেন্ট করে লাইন ডিফল্ট করে দেয় এবং মানে লাইন পুরো গ্রামের বিদ্যুৎ চলে যায়। আজকে সকালবেলাও ঠিক এইভাবে বাঁশ লাগিয়ে ওরা লাইনটা ছিঁড়ে ফেলে এবং সন্ধ্যার সময় যখন এসিবি থেকে যখন লোকেরা গেছে, এসডিও যেই ওরা সবাই গেছে, যখন ওইখানের মধ্যে গিয়ে যখন বললো যে লাইনটা ঠিক করতে যাবে, ওখানে নাসিরউদ্দিন ওদেরকে বাধা দিয়েছে, বলছে যে যদি মার্ডার হয়ে যাবে, কিন্তু আমি কোনো অবস্থাতেই লাইন আমি দিতে দেব না। তারপর ওরা বাধ্য হয়ে, ওখানের মধ্যে অনেক লোক জমা হয়ে গেছে, তারপর ওরা বাধ্য হয়ে এসিবির লোক এখান থেকে ফেরত চলে যায়। আমি জিজ্ঞেস করতে যাই উনি কে নাসিরউদ্দিন, যে উনি এসিবির লোককে ইয়ে করে দেবেন, আর কে উনাকে সাহস দিয়েছে যে উনি বারবার উনি লাইন ফল্ট করেন, কে উনাকে সাহস দিয়েছে? আমরা আজকে এখন সদর থানায় এসেছি, যদি আজকে রাত্রের ভিতরে যদি গ্রামে যদি কারেন্ট না যায় তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং তারপর যা আন্দোলন হবে সেটা কিন্তু প্রশাসন জিম্মেদার থাকবে। একদিকে পুজোর কাউন্টডাউন যেমন শুরু হয়েছে, অপরদিকে বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তাই রথী মহারথীরা ভোট যুদ্ধের ডঙ্কা বাজাতে শুরু করেছেন। শাসক দলের দাবিদার প্রার্থীরা আগে থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন। এরই মধ্যে কথা হয় শাসক দলের সদস্য তথা 26-এর বিধানসভায় উধারবন্দ সমষ্টির দাবিদার, যিনি উধারবন্দ বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করে কংগ্রেস প্রার্থী অজিত সিং এর কাছে পরাজিত হয়েছিলেন। তিনি সিএনএন এর সাংবাদিক নিহার কান্তি রায়কে জানান, বিজেপি দল যাকে টিকিট দেবে তাকে জয়ী করতে কাজ করবেন। তবে সমষ্টির ভোটাররা তাকে চাইছেন, যেখানে যাচ্ছেন সেখানে ভালো সাড়া পাচ্ছেন। শ্রী সিং বলেন, আমাদের পাতিচড়া জিপির নিস্তল 124 নং বুথ কেন্দ্রের সভাপতি সঞ্জয় রবি দাস উনি মারা গেছেন হঠাৎ করে। উনি অসুস্থ ছিলেন, সেই খবর পেয়ে আমরা খুব মর্মাহত। তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল, ফোনে সবসময় কথা হতো ওর সঙ্গে। হঠাৎ খবর পেয়ে আমি খুব দুঃখিত এবং আজকে খবর নেওয়ার জন্য তার বাড়িতে এসেছি। তার স্ত্রী এবং তার বড় ভাই সঙ্গে কথা বলেছি এবং তার সঙ্গে আরও স্থানীয় মানুষ ছিলেন। ওর শ্রাদ্ধ আগামী বৃহস্পতিবারে আছে, তাই আজকে তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছি এবং তার শ্রাদ্ধ কর্ম যাতে ভালো শেষ হয় তাই আমি চেষ্টা করব। এবং আগামীতে তার যদি কোনো ভবিষ্যতে কোনো দরকার থাকে তাহলে তার সঙ্গে সবসময় আমরা সঙ্গে থাকব এবং পার্টি কার্যকর্তা হিসাবে ওকে আমি কোনো সময় ভুলতে পারবো না। সে আমার খুব প্রিয় মানুষ ছিল। মুখ থুবড়ে পড়েছে শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকার সড়ক। বর্তমানে সড়কের সংজ্ঞা পুরোপুরি হারিয়ে গেছে, এমনটা অভিমত স্থানীয়দের। বহুবার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে আবেদন নিবেদন করা সত্ত্বেও কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি আক্ষেপ লোকেদের। তাই বৃহস্পতিবার স্থানীয়রা বাধ্য হয়ে জেলা আয়ুক্তের শরণাপন্ন হন। স্মারকপত্র প্রদান করে বেহাল সড়কের হাল ফেরাতে জেলা আয়ুক্তের কাছে আবেদন জানান। মিডিয়ার কাছে তারা বলেন, শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা, কেননা ওই এলাকায় রামকৃষ্ণ মিশন, ডিসপেন্সারি, রেড ক্রস সেবা সদন, মহিলা স্কুল, কলেজ, বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবন, আইন কলেজ ইত্যাদি রয়েছে। তাতে প্রতিদিন লোক আসা যাওয়া করছে ভগ্নপ্রাপ্ত সড়ক দিয়ে। কখনো কখনো বেহাল সড়কের জন্য পথচারীরা দুর্ঘটনার মুখে পড়ছেন। তাই পথচারীদের স্বার্থে জেলা আয়ুক্তের শরণাপন্ন হন তারা। অচিরে বেহাল সড়কের হাল না ফেরে তাহলে গণতান্ত্রিকভাবে আন্দোলনের পথে পা বাড়াবেন বলে সরাসরি ব্যক্ত করেন স্থানীয়রা।
আমরা শ্রীভূমি শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে আমরা এসেছি। আমাদের এই যে রাস্তাটার অবস্থাটা বহুদিন ধরে এটা অবহেলিত, কোনো রিপেয়ারিং হয় না এবং এটা প্রচণ্ড একটা ভাঙাচোরা অবস্থার মধ্যে আছে। আমরা শুধু ধৈর্য ধরে আছি, কিন্তু কবে ঠিক হবে এর মধ্যে এখানে অনেক লোক তো পড়ে গিয়ে চোট খাচ্ছে, আহত হচ্ছে এবং শহরের এই রাস্তাটা, সব রাস্তা ইম্পর্টেন্ট কিন্তু এই রাস্তাটা খুব ইম্পর্টেন্ট। এখানে রামকৃষ্ণ মিশন আছে, তার সামনে ডিসপেন্সারি আছে, মেয়েদের স্কুল আছে, এমএমসি স্কুল আছে, একটু গেলে পরে বিপিন চন্দ্র পাল স্মৃতি ভবনে ওখানে অডিটোরিয়াম আছে, এখানে অনুষ্ঠান হয়, বাচ্চাদের অনুষ্ঠান হয়। বিএড কলেজ আছে, ল কলেজ আছে, ওইদিকে গেলে পরে গভর্নমেন্ট স্কুল আছে, তারপরে রেড ক্রস আছে, সেখানে পেশেন্টরা যায়। কিন্তু এই যে অবস্থাটা, এত একটা ইম্পর্টেন্ট রাস্তা, এই রাস্তাটা কিন্তু দীর্ঘদিন ধরে খারাপ। আমরা তো আশা করেছিলাম যে এটা কিছুটা হবে, শেষ পর্যন্ত আমরা ধৈর্য ধরতে পারছি না। আমরা শেষ পর্যন্ত এই পাড়া থেকে আমরা নারী পুরুষ নির্বিশেষে আমরা বলেছি ডিসি সাহেবের কাছে এসে যে আমরা একটা বিহিত চাইছি, আপনার মাধ্যমে আমরা চাইছি এটা যেন সমাধান হয়। একটা মেমোরেন্ডাম আমরা তার কাছে আমরা দিয়েছি। সিরিয়াস অবস্থা বেশ অনেকদিন থেকে, নাহলে অনেকদিন থেকে, হ্যাঁ 2 বছর দিন হবে, 2 বছর থেকে আস্তে আস্তে খারাপ হতে হতে এমন একটা জায়গাতে চলে এসছে যে এটা মানে বিভৎস অবস্থা। একটু আমরা বলছিলাম আমাদের মধ্যে এই যে এখানে আছেন একজন, তিনি নিজে পরে সেদিন চলতে পারছেন, হ্যাঁ, আরেকজন আপনার দ্বিতীয় বিষয়ে একজন স্টাফ দেখেছেন, আমাদের ওখানে একটা গাড়ি উল্টে গিয়ে সেখানে একটা ঘটনা কি উল্টে গিয়েছিল। হ্যাঁ, এই অবস্থাটা আর সহ্য করা যাচ্ছে। বাচ্চারা আসছে, পেশেন্টরা যাচ্ছে, সামনে দুর্গাপুজো, ওখানে রামকৃষ্ণ মিশনে এত বড় একটা পুজো হয়, এই ভিড়ভাড়টা কীভাবে এগুলো কী হবে আমরা কিচ্ছু বুঝতে পারছি না। সুতরাং আমরা চাইছি অবিলম্বে যেন এটা একটা সুরাহা হয়, তাহলে কিন্তু আমাদের পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছে না। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে কথাগুলো বলতে এসেছি এবং যদি আমাদের কোনো সমাধান না যদি হয়, আমরা গণতান্ত্রিকভাবে সেটা কিন্তু আমাদের প্রতিবাদ আমরা সাব্যস্ত করতে বাধ্য। পূর্ব ধলাইয়ের পুনিরমুখের পল্লী উন্নয়ন বিদ্যানিকেতন, লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও ইয়াসি ধলাই বিধানসভা কমিটির ব্যবস্থাপনায় ও ইউটোপিয়া এনজিও কাবুগঞ্জের উদ্যোগে এক বিনামূল্যে চক্ষু ছানি শনাক্তকরণ শিবির সম্পন্ন হয়েছে। লায়ন্স চক্ষু হাসপাতালের এই মহৎ প্রচেষ্টায় বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 2 ঘটিকা পর্যন্ত আয়োজিত শিবিরে 134 রোগীর চক্ষু পরীক্ষা করেন লায়ন্স চক্ষু হাসপাতালের অপটোমেট্রিক্স রাহুল আমিন বড়ভুইয়া ও অনুপমা শর্মা। সহযোগিতায় ছিলেন শিখা রায়। 19 জনের ছানি শনাক্তকরণ করা হয়, যার মধ্যে 12 জনকে লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য। 47 জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ক্লাব ভ্যালি ভিউ এর সম্পাদক অনুপ রায় এই শিবিরের সফল আয়োজনে মুখ্য ভূমিকা পালন করেন। শিলচর ভ্যালি ভিউ এবং লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং ইউটোপিয়া এবং ধলাই বিধানসভা ভিত্তিক ইয়াসি যে কমিটি আছে তার সহযোগিতায় এবং এখানকার পুনিরমুখ নমশূদ্র শাখা কমিটির ব্যবস্থাপনায় একটা চক্ষু ছানি শনাক্তকরণ শিবিরের আয়োজন করা হয়েছিল। উক্ত শিবিরে প্রায় 150 শতাধিক মানুষের সমাগম হয়েছে। এখানে লায়ন্স চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডক্টরগণ চিকিৎসা করেছেন, চক্ষু পরীক্ষা করেছেন। এর মধ্যে বিশেষ করে যাদের ছানি শনাক্তকরণ করা হয়েছে ওনাদেরকে, এই পুনিরমুখবাসী ওনাদেরকে আমরা শিলচর লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে চক্ষু অপারেশন করিয়ে ওনাদেরকে আবার ঘরে ফিরিয়ে পাঠিয়ে দেব। এখানে চক্ষু পরীক্ষা করার সঙ্গে সঙ্গে আমরা বিনামূল্যে চশমা বিতরণ করেছি। আজকে বিশেষ করে পুনিরমুখের পল্লী উন্নয়ন বিদ্যানিকেতনে যে চক্ষু শিবিরের আয়োজন করা হয়েছে, এখানে ইউটোপিয়া সংস্থা, ইয়াসি এবং নমশূদ্র পরিষদের শাখা কমিটি যেটা আছে, বিশেষ করে সাবির আহমেদ, অজিত বিশ্বাস, দিলীপ রায়, ওনাদের অশেষ সহযোগিতায় এবং এখানকার যেগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আরও যারা আছে এবং বিভিন্ন এনজিও যারা আছে ওনাদের অশেষ সহযোগিতায় আজকের এই ক্যাম্প, এই শিবির যথেষ্ট সাফল্যমণ্ডিত হয়েছে। লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি ভিউ ও লায়ন্স চক্ষু হাসপাতালের যৌথ উদ্যোগে আমরা চক্ষু শিবিরের আয়োজন করেছি। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইয়াসি ধলাই অ্যাসেম্বলি কমিটি তথা ইথিওপিয়া এনজিও। আমাদের প্রচেষ্টা যেভাবে সমগ্র বিশ্বে লায়ন্স ক্লাব জিরো ক্যাটারেক্ট মিশন নিয়ে কাজ করে যাচ্ছে, আমরা সেই চেষ্টায় আজকে এখানে এসেছি এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা জিরো ক্যাটারেক্ট মিশনকে সফল করব। প্রায় 150 উপরে রোগীর চক্ষু পরীক্ষা করা হয়েছে লায়ন্স চক্ষু হাসপাতালের ডাক্তারের মাধ্যমে, অপটোমেট্রিক্সের মাধ্যমে। আমরা অনেক রোগীকে ছানি শনাক্ত করা হয়েছে এবং ওদেরকে আজ আমরা লায়ন্স হাই হসপিটালে নিয়ে যাব বিনামূল্যে আমরা ছানি অপারেশন করার জন্য। এবং যাদের চশমার প্রয়োজন আজকে আমরা বিনামূল্যে চশমাও দিয়েছি
আমরা এই 3-4টি সংগঠন মিলে জিরো ক্যাটার মিশনকে এগিয়ে নিয়ে যাচ্ছি ধাপে ধাপে। আমরা সফলভাবে আজকে একটা আয়োজন করতে পারছি। শিলচর শহরে অবৈধভাবে রাস্তার পাশে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান। শিলচর শহরকে যানজট মুক্ত করার লক্ষ্যে ট্রাফিক পুলিশের এই পদক্ষেপ। বুধবার রাতে শিলচর শহর প্রেমতলা পয়েন্টের রাস্তার দুই পাশে অবৈধভাবে যানবাহন পার্কিং করার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করল ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশ ইনচার্জ শান্তনু দাস দলবল নিয়ে শিলচর প্রেমতলা পয়েন্টে অবৈধভাবে পার্কিং করে রাখা যানবাহনগুলিকে থানায় নিয়ে যান এবং অবৈধভাবে পার্কিং এর জন্য জরিমানা আদায় করেন। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে শিলচর শহরের যানজট সমস্যার সমাধানের লক্ষ্যে শিলচর শহরে রাস্তার দুপাশে অবৈধভাবে পার্কিং এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এদিকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা নিয়ে সচেতন হতে এবং নিয়ম মেনে চলার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। বীর চিলারায় পুরস্কার পাচ্ছে ১০ম শ্রেণীর ক্যাডেট অভিজিৎ দাস। গত ৩ সেপ্টেম্বর গুয়াহাটিতে একটি জমকালো অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ব্যাটালিয়ন এনসিসি শিলচর থেকে ক্যাডেট অভিজিৎকে এই পুরস্কার প্রদান করেন। লক্ষ্মীপুরের ক্যাডেট অভিজিৎ দাস বিভিন্ন এনসিসি ক্যাম্পে অংশগ্রহণ করেছিলেন এবং ২০২৫ সালের জানুয়ারিতে এনসিসি ডিরেক্টরেট নর্থ ইস্টার্ন রিজিয়নের প্রজাতন্ত্র দিবসের কন্টিনজেন্টে অংশ নিয়েছিলেন। তিনি কেবল তার ২ বছরের কঠোর এনসিসি প্রশিক্ষণেই ব্যতিক্রমী দক্ষতা, পরিপক্কতা এবং নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেছিলেন তা নয়, বরং স্কুলে তার একাডেমিক কৃতিত্ব এবং সহ পাঠ্যক্রমিক কার্যকলাপেও তিনি ব্যতিক্রমী দক্ষতা, পরিপক্কতা এবং অন্যান্য প্রতিষ্ঠা অর্জন করেছিলেন। তার অধ্যক্ষ উরিরেই সিং বলেন, ক্যাডেট অভিজিৎ দাসকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করায় আমরা অত্যন্ত গর্বিত। আমি নিশ্চিত এটি অন্যান্য ছাত্র এবং ক্যাডেটদের অনুপ্রাণিত করবে। নেতৃত্বের গুণাবলী প্রদর্শন করেন তিনি। ল'ৰা জুনিয়ৰ ডিভিজনৰ অভিজিৎ দাসক আগবাঢ়ি আহিবলৈ অনুৰোধ জনাইছো। CNN24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।